ক্লায়েন্টকে কিন্তু আপনার রেজাল্ট এনে দিতে হবে, আর রেজাল্টটা ডিপেন্ড করে কিন্তু আপনার উপর। সবাই এটা নিয়ে কাজ করতেছে, একই জায়গায় একই ইন্ডাস্ট্রিতে সব কাজ করতেছে, তো সবার ব্রেনে খেলা হচ্ছে মানে ক্যাম্পেইনের এই পেজ। তো আমরা এখানে একটা ক্যাম্পেইন রান করবো, বুঝছেন? আচ্ছা, তো এখান থেকে আমাদের মোস্ট অফ দ্য কাজ এখান থেকে আমাদের করতে হবে। তো এটা একটু ভালো করে দেখেন, বারবার বলতেছি এই কথাটা যে আমরা সবসময় এই সেটিং থেকেই বেশিরভাগ কাজ করবো। আমরা যে অ্যাড চালাবো বুস্টিং এর থেকে আমরা এটাকে বেশি প্রেফার করবো, আমরা এই সেটিং এ বেশিরভাগ অ্যাড চালাবো। তো এখান থেকে সর্বপ্রথম আপনাদের কাজ এই যে অ্যাড চালানোর আগে প্রথম কাজ কি বলছে, আপনারা অ্যাড অ্যাকাউন্টটা চুজ করে নেবেন, ঠিক আছে? কোন অ্যাকাউন্ট থেকে অ্যাডটা চালাবেন। তো আমি এই অ্যাকাউন্ট থেকে চালাবো, আপনারা আলাদা আলাদা এখানে 2-3টা অপশন পাবেন, আপনাদের 2-3টা অ্যাকাউন্ট থাকতে পারে। সেক্ষেত্রে আমি এই আদনান শরীফ এই অ্যাকাউন্ট থেকে আমি একটা চালাবো, তো আমি এটা চুজ করে নিচ্ছি। ওকে, চুজ করে নিলে আমি এই অ্যাকাউন্টের আন্ডারে যে ক্যাম্পেইনগুলো চলছে তার রেজাল্ট কি আসছে না আসছে ইজ এন্ড এভরিথিং আমরা এখান থেকে দেখতে পারবো, প্রতিটা জিনিস আমরা এখান থেকে দেখতে পারবো। সেই অনুযায়ী আমরা এটাকে এইগুলো একটা ক্যাম্পেইন, এগুলো চাইলে আমরা এখান থেকে এর রেজাল্ট দেখতে পারবো, এখানে এডিট করতে পারবো এই ক্যাম্পেইনগুলোকে। এই ক্যাম্পেইনের মধ্যে একটা ডুপ্লিকেট ক্যাম্পেইন বানায় আমরা ওটাকে আবার এডিট করে আবার রান করতে পারবো। হ্যাঁ, আমরা রেজাল্ট দেখান দিন স্যার আমাদের রেজাল্টে যদি যাই আরেকটা জিনিস, যে ক্যাম্পেইন শেষ হওয়ার আগে যে আপনি অফ করে দিয়েছেন এর জন্য কি পরিমাণ টাকা কাটবে? কিছু না, যতদিন চলছে ওই অনুযায়ী কাটছে, কাটা তো নিচ্ছে যতদিন কাজ। আমি ধরেন বাজেট দিচ্ছিলাম $20, সাপোজ, হ্যাঁ $20 বাজেট দিচ্ছিলাম, চলবে হচ্ছে 7 দিন। হ্যাঁ, তাহলে অন অ্যাভারেজ $2.5 করে প্রায় $3 কাছাকাছি। হ্যাঁ, $3 কাছাকাছি কাটার কথা। আমার 3 দিন চলবে, তাহলে 3 দিনকে $9 সাপোজ কাটছে, ওটা তো কেটে নিচ্ছে, $20 চলে গেছে, আর বাকিগুলো আমার কাটবে না, অফ করে দিচ্ছে, কাটবে না। মানে এটা ফুল ফ্লেক্সিবিলিটি, আপনার যে বাজেট দিচ্ছেন দিয়ে ওটা পুরোটাই চালাতে হবে এমন না। আমি অফ করে দিচ্ছি, আমার ভালো লাগছে না, আমি অফ করে দিচ্ছি। ও এই জন্যই তো মনে করেন কাজের উপর বেস করে কাটে, কাজ যতদূর করছে যতদূর পর্যন্ত রেজাল্ট দিছে ততদূর পর্যন্ত কাটবে, ওর বেশি কাটবে না, ঠিক আছে? আর কাটবে মানে ওরকম কাট না, কাটবে মানে জাস্ট আমার 30 অ্যাড হবে, 30 থেকে পরে কাটবে। হ্যাঁ, মানে ব্যালেন্সে অ্যাড হবে, কিন্তু ব্যালেন্সে একবার অ্যাড হলে ওটা কাটবেই, আজ আর কাল ওটা কাটবে, কিন্তু 30 ব্যালেন্সে মানে আমার যখন কারেন্ট ব্যালেন্সে মানে ব্যালেন্সে অ্যাড হবে তখন মনে করেন ওটা কাটবে। যদি 30 লিমিট পূরণ হয় তাহলে 30 লিমিটে কাটবে, যদি 30 লিমিট পূরণ করতে না পারি 1 মাসের মধ্যে তাহলে পেমেন্ট ডেটে যা কেটে নেবে, মানে কেটে নিবে, ঠিক আছে? তো সবাই তো বুঝতে পারছি আমরা নাকি পেমেন্টের বিষয়গুলো। আচ্ছা, তো এখান থেকে দেখেন আপনারা কি জান দেখতে চাইলেন যে রেজাল্ট, যেমন ভিউ চার্ট। হ্যাঁ, এখানে ভিউ চার্টে যদি আমি ক্লিক করি তাহলে আমি কিছু এখানে রেজাল্ট পারফরম্যান্স অফ ভিউ দেখতে পাবো, ঠিক আছে? পারফরম্যান্স অফ মানে 19টা কনভারসেশন স্টার্ট হয়েছে। এই দেখেন আমি বললাম না 3 দিন খরচ করছি, $9 আমার স্পেন্ড হয়েছে। আমার কিন্তু ছিল $21, কিন্তু আমার $9 কেটে দিচ্ছে, কারণ 3 দিন আমি চালাইছি, 3 দিনে আমার $9 কেটে দিচ্ছে। তো ওই $9টাই আমার ব্যালেন্সে অ্যাড হয়েছিল, $9 30 লিমিট ক্রস হয়েছে, $9 কেটে দিচ্ছে, আমার হয়তো ব্যালেন্স এখন $0.34 আছে। হ্যাঁ, মানে ওটা মাইনাস ওইটা আছে। এটা কি বুঝতে পারছেন? পার কনভারসেশন বা পার মেসেজিং আমার কত টাকা কষ্ট হয়েছে। ক্লায়েন্টকে কিন্তু আপনার রেজাল্ট এনে দিতে হবে, আর রেজাল্টটা ডিপেন্ড করে কিন্তু আপনার উপর, আপনি কিভাবে প্ল্যান করতেছেন। তো এখন আমি প্ল্যান করতেছি, তাহলে আমি কি করবো ওগুলো বাদ, আমি আপাতত কিছু ক্যাম্পেইন এমনিতেই চালাবো, শুধু সেলস ক্যাম্পেইন, এখন রিটার্নিংয়ে যাবো না। আগে অন্য এজেন্সির সাথে কাজ করছে, কারণ ওরা কিভাবে অডিয়েন্স সেট করছে সেটা আমার জানা নেই। তো আমি যদি এখন ওদের বেসিসে, ওদের রেজাল্টের বেসিসে যদি আমি রিটার্গেটিং করতে চাই তাহলে আমার রেজাল্টটা খুব একটা ভালো আসবে না। তো এখন যদি আমি রিটার্গেটিং করতে চাই, প্রথমে আমার যে চুজের এরিয়া আছে, আমার যে সিলেক্টিভ এরিয়া আছে, ওই এরিয়াতে আমি অ্যাজ এ জেনারেল অ্যাড চালাই, জেনারেল অ্যাড চালাই, ইংরেজি অ্যাড চালাই, সেলস অ্যাড চালাই, ওই এরিয়ার ভিতরকার অডিয়েন্সকে আমি আমার রিটার্গেটিং ইয়েতে মানে ডাটাতে নিয়ে আসি, নিয়ে আসার পর এসে আমি রিটার্গেটিং চালালে হয়তো আমি ভালো রেজাল্ট পাবো। বুঝতে পারছেন আমার লজিকটা? তো আমি এই লজিকে আমি এখন কাজ করবো। হ্যাঁ, আমার এটা হচ্ছে একটা থট। তো এই থটগুলো আপনাদেরকে নিজেদেরকে বের করতে হবে, এইগুলো তো আমি আপনাদেরকে শেখাতে পারবো না, এগুলো হচ্ছে এক্সপিরিয়েন্সের উপর কাজ করবে, এক্সপিরিয়েন্স যত কাজ করবেন তত আপনার এই জিনিসগুলো ক্লিয়ার হবে, ঠিক আছে? তো আজকে আমরা একটা অ্যাপ চালাবো, ধরেন ফার্স্ট টাইম আমি একটা লাইভ প্রজেক্ট করবো। গতকালকে আমি একটা বানাইছি বলতে একটা ভিডিও বানাইছি, একটা ধরেন ইমেজ বানাইছি, যে কাজগুলো আমি আগে করে রাখছি আর কি, গতকাল রাতে আমি করে রাখছি, আমি প্ল্যান করে রাখছি যে আজকে আমি ক্লাসে আপনাদেরকে দেখাবো। এখানে যদি বসে থেকে ভিডিও বানাই তাহলে তো অনেক টাইম চলে যাবে, আর ভিডিও বানানোর ক্লাসটা আমার না, ঠিক আছে? তো ওটা তো শেখানো, ওটা স্যার হয়তো শেখাবে, অথবা গ্রাফিক্সের ক্লাস তো আমার না, তবে আমার ঠিক আছে। তো যেটাই হোক, যেমন আমার ভিডিও বানাচ্ছি, আমি তো ক্যানভা ইউজ করে কাজ করি, বুঝছেন? মেবি এগুলো আছে। আমি আমার এক ক্রিয়েটিভটা আগে দেখাইনি আমি কি কি ভিডিও বানাইছি গতকালকে। সাপোজ আচ্ছা, এটা হচ্ছে ক্লায়েন্টের নাম হচ্ছে ট্রিবিট আচ্ছা, ট্রিবিট আর্কিটেকচার। আচ্ছা, দুটো অ্যাড যাবে আজকে, একটা হচ্ছে ইমেজ অ্যাড যাবে। ইমেজ অ্যাডের জন্য এই ডিজাইনটা করা হয়েছে, আমি করছি। তো আপনাদের গ্রাফিক্স সব কিছু জানতে হবে, বুঝছেন? আপনাদের নট অনলি যে একটা জিনিস জানে আপনাদের থাকা যাবে না, সব কিছু জানতে হবে। এটা হচ্ছে ইমেজ অ্যাডের গ্রাফিক্স হবে। হ্যাঁ, এটা যাবে।
এটা হচ্ছে ইন্টোরিয়র একটা কোম্পানি, তাই ইন্টোরিয়র ডিজাইন সার্ভিস করে, ঠিক আছে। আপনাদের কোম্পানির বিজনেসটাকে বুঝতে হবে আপনাদেরকে, যে কোম্পানি কি বিজনেস করে, কি করতেছে না করতেছে, তাদের টার্গেটেড ইটা কি, এটা বুঝলে কিন্তু আপনার প্রোফাইলে করতে পারবেন। তো এটা একটা ইন্টোরিয়র কোম্পানি। আমি কালকে একটু রিসার্চ করছি বলতে ওই যে আপনাদের যা শিখালাম অ্যাড লাইব্রেরিতে গেছি, আপনারা যেমন আমার ডাটা ক্লায়েন্ট ফাইন্ড আউটের জন্য গেছেন, আমি গেছি কম্পিউটার অ্যানালাইসিস করার জন্য। আমি গেছি ইন্টোরিয়র ডিজাইনটা সার্চ দিছি, রানিং কি অ্যাড আছে, কে কি অ্যাড চালাচ্ছে, তাদের ডিজাইনগুলো কেমন, এই সেই সব কিছু একটু অ্যানালাইসিস করে আমি একটু বেটার করার ট্রাই করছি, যে রানিং কি চলতেছে, কারা ভালো রিচ করতেছে, তারপরে আমরা একটা অ্যাড বানাইছি। তো যাই হোক, আমরা দুটো অ্যাড এখানে ফাইন্ড আউট করছি, এই দুটো আমরা অ্যাড চালাবো। হ্যাঁ, তো এইগুলোর অডিয়েন্স কি হতে পারে আপনাদের মনে মনে একটা ধারণা বিল্ডআপ হয়েছে না? আমাদের যে গ্রাফিক্সটা আছে বা আমাদের যে সার্ভিসটা তো ক্লিয়ার। কি কি করে ইন্টেরিয়র ডিজাইন, বিশেষ করে ফ্ল্যাট বাসা, বিভিন্ন অফিস, ধরেন হসপিটাল, তারপরে শোরুম, এগুলো দেয় সুন্দর সুন্দর যে ইন্টেরিয়র ডিজাইনগুলো আছে এগুলো এরা প্রোভাইড করে। এদের আর্কিটেক্ট আছে, এদের ইঞ্জিনিয়ার আছে, অ্যান্ড টেকনিশিয়ান আছে, সব কিছু সমন্বয়ে তারা এই কাজগুলো করে থাকে। তো আমরা এখন এটার জন্য অ্যাড চালাবো। আর অ্যাড চালানোর জন্য আমরা প্রথমে যাবো হচ্ছে অ্যাড ম্যানেজারে। অ্যাড ম্যানেজারে আমরা আসি, এইখানে আমরা সবাই ছিলাম, এখান থেকে আমরা অ্যাড ম্যানেজারে চলে যাবো, ক্যাম্পেইনে চলে যাবো। হ্যাঁ, এগুলো কেটে দিই, আচ্ছা দেখেন অ্যাড ম্যানেজার ওপেন হচ্ছে, এই হচ্ছে আমার অ্যাড ম্যানেজার। হ্যাঁ, অ্যাড ম্যানেজারে আপনি এখানে দেখবেন ক্রিয়েট নামক একটা অপশন আছে। তো আমরা যখন নতুন কোনো কিছু ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করবো, বুঝতে পারছি? ওকে, আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, লোডিং হচ্ছে। হোক, এর প্রতিটা স্টেপ আপনারা দেখবেন, প্রতিটা স্টেপ ফলো করবেন, হ্যাঁ কি করতেছে না করতেছি। এখন দেখেন ক্রিয়েটের ভিতরে কয়েকটা অপশন আছে। প্রথম হচ্ছে বাইং টাইপ। হ্যাঁ, বাইং টাইপ হচ্ছে দুইটা। তো মোস্ট অফ দা কেসে আমরা অকশনটা ইউজ করি, অকশন আর হচ্ছে রিজার্ভেশন। অকশন কি জিনিস সেটা তো আমরা সবাই বুঝি, কারণ অকশন কি জিনিস, নিলাম, ঠিক আছে। তো আমি যে অ্যাডটা চালাচ্ছি, যে ক্যাটাগরিতে অ্যাডটা চালাচ্ছি, ইন্টেরিয়র ডিজাইন তো মনে করেন আরো আছে না, আরো এই মুহূর্তে করে ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি আরো অনেক আছে, ওরাও অ্যাড চালাচ্ছে। তাহলে আমিও অ্যাড চালাচ্ছি, আমিও টাকা দিচ্ছি, ওরাও টাকা দিচ্ছে। তাহলে আমারটাকে ও প্রাধান্য দিবে না ওরে প্রাধান্য দিবে, এটা একটা বিষয় আছে না, কার অ্যাডে প্রাধান্য দিবে। এই জন্য আমরা অকশন দিচ্ছি, যে বেশি টাকা দিবে তার যে নিলামে কি হয়, প্রোডাক্টের মূল্য যে বেশি দেয় দিন শেষে তার প্রায়োরিটি হয়। তো এখানে যে বেশি টাকা দিবে, যে বেশি বাজার দিবে, সে তার গোলটা ঠিকঠাক মতো পাবে, তত বেশি পাবে, মানে সে তার ভালো ভালো জায়গায় সে পাবে, মানে সে যা যাচ্ছে, মানে সেম লোকেশন, সেম অডিয়েন্স, সেম জায়গায় আমিও দিছি, আমার মাথায় যা যা আছে, যে অডিয়েন্স আছে, আর একজন ম্যানেজার আছে ওর মাথা ওই ওর টাকা ভালো আছে, আমিও বাজেট দিচ্ছি, টাকা দিচ্ছি ফেসবুকে, আমি ও টাকা দিচ্ছি, তাহলে কে আগাবে? টোটাল ডিপেন্ড করে বাজেটের। হ্যাঁ, যে ঘুষ দেবে বেশি সেই, মানে তার যার বাজেট বেশি, যার টাকা বেশি, তখন আমাকে খেলতে হবে টাকাতে। হ্যাঁ, প্রথমে আমরা খেলতে পারবো হচ্ছে কার অডিয়েন্সে, আমার চুজিংয়ে। তো চুজটাও তো সেম হইতেই পারে, সম্ভব ইম্পসিবল কিছু না। আমি ফেসবুকে যে রিকোয়ারমেন্ট দিলাম, যে লোকেশন দিলাম, যে এরিয়া দিলাম, আর একজন এটা দিতেই পারে। যে যখন 2-3 জন একই জিনিস দেবে, তখন ফেসবুক তো ইয়েতে করে যাবে, কারে আমি প্রায়োরিটি দিই, তখন আমাকে বাজেটটা খেলতে হবে, ডিউরেশনে খেলতে হবে, যে কে কত বাজেট দিতে পারে। ঠিক আছে, আমি যত টাকা দেবো, আমি টাকাটা নিলাম, এটা নিলামের মতো, আমি বাড়া দিলাম, ও বাড়া দিল, আমার একজন ডাউন করলো, ওরা আমি আবার বাড়াই দিলাম, ও আবার বাড়াই দিল, মানে এরকম। আর একটা আছে রিজার্ভেশন সিস্টেম, এখানে আপনি একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন। রিজার্ভেশন যদি যান, রিজার্ভেশন জাস্ট দুটা ক্যাম্পেইন আছে, অনেক আলো চাই, এখানে জাস্ট একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন, ওই অ্যামাউন্টের বেশি আপনাকে রিজার্ভ করে দিবে। হ্যাঁ, রিজার্ভেশন মানে তো বোঝেনি কি, বুকিং, এটা ফিক্স করে দেবো, আমি একবার রিজার্ভ করে দেবো। তো আপনার যা হয় তাই, ঠিক আছে, ওই অ্যামাউন্টের বেসিসে যেটুকু রিজার্ভ করতে পারবে, যতটুকু অ্যারেঞ্জ পাবেন অতটুকু। কিন্তু অপশনটাই বেস্ট, এটা ভালো রেজাল্ট দেয়। স্যার অপশন বলতে কি মানে আমরা অ্যামাউন্ট ফিক্স করতে পারবো? হ্যাঁ, অপশন যদি করি তাহলে অ্যামাউন্ট ফিক্স করতে পারবো। হ্যাঁ, অ্যামাউন্ট তো ফিক্স করতেই পারবো। আপনার বিষয়টা অপশন, আপনি যে অ্যামাউন্টই দেন, $10, $5, $20, যে অ্যামাউন্টই দেন, হ্যাঁ ওই অ্যামাউন্টেই কাজ হবে। হ্যাঁ, আপনার অ্যামাউন্টটা জাস্ট খালি ওরা অ্যানালাইসিস করবে। সেম অ্যাডে আপনি $10 খরচ করছেন 10 দিনের জন্য, তাহলে পার ডে $1 করে খরচ করতেছেন। সেম অডিয়েন্স, সেম জায়গায় আর এক কোম্পানি $20 খরচ করছে 10 দিনের জন্য, তাহলে সে $2 করে খরচ করতেছে। তাহলে প্রায়োরিটি ফেসবুক ওকে দিবে, ওর একটা বেশি দেখাবে, ওই একটা বেশি জায়গা, ওর একটা ভালো ভালো জায়গা দেখাবে, মানে যেসব জায়গায় আসলে অডিয়েন্স কনভার্ট হওয়ার সম্ভাবনা বেশি, তাতে রেজাল্টকে ফেসবুক ম্যানিপুলেট করতে পারে। আর আমরা এটাকে ফেসবুকের এই ফ্যাসিলিটি নিতে পারবো অকশনের মাধ্যমে। হ্যাঁ, আমাকেও রেজাল্ট দিন শেষে দিবে ফেসবুক, যেহেতু আমাকে এস্টিমেশন দিচ্ছে যে এতগুলো থেকে এতগুলো মেসেজ আসবে। মেসেজের মধ্যে কিন্তু কোয়ালিটি আছে, ওটা বললো না, মেসেজ কিন্তু পাঠানো শেষ, ফেসবুকের দায়িত্ব শেষ। ঠিক আছে, মেসেজ এমন মেসেজ পাঠালো যেটা আমার মনে করেন কোনো কামেন্ট না,
কোনো কাজের কোনো মেসেজ না, কিন্তু ওর দায়িত্ব কিন্তু শেষ। ও আমাকে বলছিল 2 থেকে 10টা মেসেজ দিবে, 2 থেকে 10টা মেসেজ দিচ্ছে, ওরা আর আপনার ধরতে পারবেন না। 2 থেকে 10টা সবগুলো যদি ফালতু মেসেজ হয়, আর যদি কাজের মেসেজ না, তাহলে আমার কোনো উপকার আসলো না। তো সেই ক্ষেত্রে আমাকে যদি আমি একটু বাজেট বাড়াই দিই, ও আমাকে কি করবো, ওই পোটেনশিয়াল কাস্টমারের কাজের মেসেজ বেশি। আমরা এখানে বেশিরভাগই অকশন মোডটা চুজ করবো, কারণ অকশন মোডে রেজাল্ট বেশি, সব ধরনের ক্যাম্পেইন ফ্যাসিলিটি পাওয়া যায়। হ্যাঁ, অকশন মোডে রিজার্ভেশন রিসেন্টলি চালু করছে রিজার্ভেশনটা, তো এখানে সব ধরনের ক্যাম্পেইন চালু করার এখনো পর্যন্ত ওরা করতে পারে না, ইন্টিগ্রেট করতে পারে না। তো এখানে আমরা দেখি চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। অবজেক্টিভ মানে কি বুঝি বলেন তো? অবজেক্টিভ মানে কি? লক্ষ্য বা উদ্দেশ্য। অবজেক্টিভ মানে কি? লক্ষ্য বা উদ্দেশ্য। অবজেক্টিভ বা গোল এগুলো একই জিনিস, ঠিক আছে? গোল একই জিনিস। তো আপনাদের এই শব্দগুলোর সাথে পরিচিত হইতে হবে। হ্যাঁ, নিজেরাই বুঝতে পারবে, কারণ এগুলা আপনারা যেহেতু শিক্ষিত মানুষ, আপনারা সবকিছু বুঝবেন, কিন্তু রিডিং করে কষ্ট করে একটু পড়বেন যে কি লেখা আছে কি আছে। যদি কোনো সময় মিসও হয়ে যায়, আমি যেগুলো বলতেছি হয়তো বুঝতেছেন, কিন্তু জাস্ট সুন্দর করে রিডিং করলে আরো সুন্দরভাবে এখানে ম্যানেজ করছে। হ্যাঁ, যে বলে দিচ্ছে কোনটা কি। যেমন অবজেক্টিভের মধ্যে কয়েকটা অবজেক্টিভ আছে, কয়টা অবজেক্টিভ আছে? 6টা অবজেক্টিভ আছে, ঠিক আছে? 6টা লক্ষ্যমাত্রা নেই, 6টার মধ্যে আবার অনেক ক্যাটাগরি আছে, এগুলো হচ্ছে মেন ক্যাটাগরি, আরো আছে সাব ক্যাটাগরি আছে, অনেক সাব ক্যাটাগরি আছে, বুঝছেন? তো যেমন অ্যাওয়ারনেসে যদি আমি ক্লিক করি, অ্যাওয়ারনেস কি জিনিস? সচেতনতা বৃদ্ধি। সচেতনতা বৃদ্ধি বা কোনো কিছু প্রোডাক্ট সম্বন্ধে অ্যাওয়ার করা, মানে একটা প্রথমে জানানো, খালি একটা জিনিস জানানো। সচেতনতা বৃদ্ধি কিভাবে করা হয়? একটা জানানোর মাধ্যমে, জাস্ট একটা ইনফরমেশন দেওয়ার মাধ্যমে। হ্যাঁ, তো অ্যাওয়ারনেস মানে হচ্ছে আমার লক্ষ্য হচ্ছে জানানো। এখানে কিন্তু অন্য কোনো লক্ষ্য নেই, আমার সেল আসবে, আমার এটা হয়ে যাবে না। কিন্তু আমি যে একটা ব্র্যান্ড, আমি একটা নতুন কোম্পানি, আমার এই কোম্পানির মধ্যে মানুষকে জানাতে হবে না, তার একটা কোম্পানি হিসেবে আসছি। তো আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কখন চালাবেন? যখন আপনার পরিচিতির দরকার, ব্র্যান্ড হিসেবে পরিচিতির দরকার নতুনভাবে, আর মানে মানুষকে জানানোর দরকার আমি আসি, এই সেই বিভিন্ন একটা জিনিস, যে কোনো একটা পরিচিতিমূলক বা আপনার ইন্ট্রোডাকশনমূলক কিছু একটা দিয়ে আপনার জাস্ট জানাই দিলেন যে আমি একটা এই সার্ভিস, আমার আমি এই সার্ভিস করি। আপনার লক্ষ্য কিন্তু সেল না। তো অ্যাওয়ারনেসের ভিতরে কি কি পড়ে দেখেন, অ্যাওয়ারনেসের ভিতরে কয়েকটা জিনিস আছে। অ্যাওয়ারনেস সাব ক্যাটাগরির ভিতরে দেখেন, গুড ফর কিসের জন্য? রিচ মানে কি বলেন তো? রিচ মানে কতজনের কাছে পৌঁছাবে। তো আর অ্যাওয়ারনেসের মধ্যে আপনি রিচটাকে বাড়াতে পারবেন, কারণ অ্যাওয়ারনেসের লক্ষ্য হচ্ছে মানুষের কাছে জানানো, সচেতনতা বৃদ্ধি করা। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার রিচটা অনেক বেশি। হ্যাঁ, রিচটাই হচ্ছে মেন প্রাইমারি লক্ষ্য থাকে। দেন হচ্ছে আপনার আছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। একটা ব্র্যান্ড যখন এস্টাবলিশ হয়, তার সম্বন্ধে সচেতনতা বা তার ইনফরমেশনগুলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে করা হয়, ঠিক আছে? তারপর আছে কি? ভিডিও ভিউ। তো ভিডিও ভিউ কিন্তু অ্যাওয়ারনেসের মাধ্যমে। হ্যাঁ, আপনি যদি ভিডিও ভিউর যদি কোনো ক্যাম্পেইন চালাতে চান, যদি ভালো রেজাল্ট চান, অনলি আপনার উদ্দেশ্য হচ্ছে ভিডিও ভিউ বাড়ানো, তখন আপনি অ্যাওয়ারনেস অবজেক্টিভটা চুজ করবেন। বুঝতেছেন কি বলছি? আচ্ছা, তারপর কি আছে বলেন? স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। আমার যেমন এই যে বিভিন্ন স্টোর ওপেন করে না, ফেসবুকে স্টোর ওপেন করে, স্টোরের যে লোকেশনটা আছে, মানে অফলাইন লোকেশন, এটা সম্বন্ধে আমরা কিন্তু অ্যাওয়ার করতে পারি যে আমার লোকেশনটা ঝিনাইদহ। যখন লোকালি কাজ করবো আমরা, তখন আমরা যে কোনো স্টোরের লোকেশন, যে ঝিনাইদহ অমুক জায়গায় স্টোর আছে, এটা আমরা সবাইকে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে চালাতে পারবো। তো এই 4টা লক্ষ্য যদি আপনাদের হয়, তাহলে আমরা কি করব? অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা চালাবো। ক্লিয়ার? বুঝতে পারছি, ঠিক আছে? কারণ এটা যেটা সিলেক্ট করবেন, এরপরে বেস করে আপনার সেটিংগুলো কিন্তু ক্রমান্বয়ে এভাবে চেঞ্জ হবে, মানে ভিতরের দিকে যা চেঞ্জ হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি আজকে কি আমাদের উদ্দেশ্যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালানো? হ্যাঁ, এখন পর্যন্ত তাই মনে হচ্ছে। আমার তো দরকার সেল, আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কেন চালাবো? ব্র্যান্ড পরিচিতি তো আমার এখন দরকার নেই, আমার ব্র্যান্ড আগে থেকে, আমার এখন সেল দরকার, ঠিক আছে? ব্র্যান্ড পরিচিতি দরকার হলে আমি ব্র্যান্ড পরিচিতি বাড়াইতাম। হ্যাঁ, আমার আলটিমেট গোল হচ্ছে আমার সেল, ঠিক আছে? আজকের আলটিমেট গোল আমার সেল, তো আমার সেলসে যাইতে হবে, ঠিক আছে? অ্যাওয়ারনেস যখন নতুন কোনো কিছু থাকে, বুঝছেন, যে নতুন একটা পেজ, আপনার ভিডিও ভিউর দরকার, আমি যদি ভিডিও ভিউ শুধু ভিউই হবে, তো যারা ভিউ করে তাদের কাছে পাঠাবে, যারা কিনে তাদের কাছে পাঠাবে না, এই হচ্ছে বিষয়। তো আমরা আপাতত এখন আমাদের প্রথমে অ্যাওয়ারনেসের কোনো কাজ নাই। অ্যাওয়ারনেস হচ্ছে রিচ বাড়ানোর জন্য। আমার রিচ কারা? রিচ এটা আবার মনে করতে হবে কেন স্যার আমাদের অ্যাওয়ারনেস কেন বাড়ানোর প্রয়োজন নেই? যদি বেশি মানুষের কাছে পৌঁছায় তাহলে বেশি কিনবে। আসলে বিষয়টা এমন না, আমাদের এইভাবে চিন্তা করা যাবে না। কারণ যারা দেখে তারা শুধু দেখে, ফেসবুক ওইভাবে গাইড করছে, মানে অডিয়েন্সের যে সেগমেন্ট করছে। হ্যাঁ, যারা রিচ করবে ওরা শুধু দেখবে, ওদের মধ্যে কেনার কোনো পটেনশিয়ালিটি নেই। যারা ভিডিও ভিউ করে ওরা ভিডিও ভিউই করে, ওদের ওই ভিডিও ভিউ থেকে কোনো অ্যাকশনে যাওয়ার কোনো পটেনশিয়ালিটি নেই, ওরা যায় না, সচরাচর ওরা যায় না, ঠিক আছে? যারা কিনবে তারা ভিডিও ভিউ করে না, কিছু করে না, ওরা কেনার ঘুরে আছে, ওরা খালি অনলাইন ট্রানজাকশনের ঘুরে আছে। যারা সেলসের ভিতর আছে, তার মানে সেলসের অডিয়েন্সটা কিন্তু আপনার জন্য খুবই দামি। এই জন্য
যারা রিচে যখন আপনি অ্যাড চালান তখন আপনারা দেখবেন $10 বাজেট দিলে আপনার 1 লাখ মানুষের কাছে পৌঁছেছে। সেলসে যখন দেবেন $10 বাজেট 10,000 মানুষের কাছে পৌঁছাবে। কেন পৌঁছবে না? কারণ ওই 10,000 মানুষ, ওই 10,000 মানুষের যে পোটেনশিয়াল এটা বুঝতে হবে, ঠিক আছে? যখন আপনি অ্যাওয়ারনেস দিয়ে রিচ ক্যাম্পেইন চালাবেন, সেম বাজেট, সেম লোকেশন, সেম সব কিছু, অ্যাডও সেম, ঠিক আছে? 1 লাখ মানুষের কাছে চলে যাবে জিনিসটা, 1 লাখ মানুষের কাছে যাবে। কিন্তু যখন এটা সেল ক্যাম্পেইন চালাচ্ছেন, সেম সব কিছু আগের মতোই আছে, জাস্ট ক্যাম্পেইন অবজেক্টিভটা সেল হয়ে গেছে, তখন 10,000 মানুষের কাছেও যাচ্ছে না। তখন আপনাকে প্রশ্ন আসতে পারে যে আগের ক্যাম্পেইনে এত মানুষের কাছে গেল, এখন ক্যাম্পেইন তো আগের ক্যাম্পেইনে রিচ করছেন, ওই পাবলিকগুলোর ভ্যালু কম, ওই পাবলিকগুলোর ভ্যালু ফেসবুকের কাছে কম, কারা শুধু দেখবেই, ওদের কোনো দাম নাই, এছাড়া কোনো দাম নাই ওদের, ওরা শুধু দেখবেই। আর যারা সেল ক্যাম্পেইন চালাচ্ছেন, সেলের ভিতরে যে পাবলিকগুলো আছে তারা দেখবে না, তারা কেনার অ্যাকশন নেয়, তাদের অ্যাক্টিভিটি কেনার অ্যাকশন রিলেটেড, তো তাদের একটু দাম বেশি। তো যাই হোক, নেক্সট অপশনটা যেটা আসুক, নেক্সট অপশনটা কি আছে? ট্রাফিক। দেখেন ট্রাফিকের মধ্যে কি কি আছে দেখেন, দেখা যাচ্ছে লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কি মনে হয় কি বলে, হোয়াটসঅ্যাপ হচ্ছে মেসেজ দেওয়া, আচ্ছা কল দেওয়া, হ্যাঁ, এই 4টা আছে। হ্যাঁ, এই তো ট্রাফিক। তো ট্রাফিক মানে আমরা কি বুঝি? মানে লোকজন একটা ভিজিট করবে, মানে একটা লোকজন আসবে, এটাও কিন্তু সেল না। তো যারা শুধু আসে, অনেকে ট্রাফিক ধরনের কি বলে যে ক্লিক করে, অনেকে লিঙ্কে ক্লিক করে, কিন্তু আলটিমেটলি তারা কিনে না, এটাও কিন্তু ট্র্যাক করে, আলটিমেটলি কিনে, কিন্তু লিঙ্কে ক্লিক করে, কিন্তু আপনার ক্লিক করা দরকার না, অনেক সময় আপনার ক্লিক করানোর প্রয়োজন পড়ে, যারা ইন্টারেস্টেড তারাই ক্লিক করে। এরা ক্লিক করার পরে এটা প্রথম স্টেজে থাকে, আস্তে আস্তে তার সামনে যদি আরও 2-3 বার আমি অফার দেই, একটা পোটেনশিয়ালিটি বাড়ে, তার সে অর্মাপ হয়, হ্যাঁ, অর্মাপ হলে পোটেনশিয়ালিটি বাড়ে, পরবর্তী সে কেনার ডিসিশন নিলেও নিতে পারে, মানে সে ক্লিক থেকে সেলে কনভার্ট হলেও হতে পারে। তো আমরা এই জন্য ট্রাফিক আরও মাঝে মাঝে চালাই, ঠিক আছে? প্রথমে যে ট্রাফিক পরে ধরেন ওই যারা ভিজিট করেছে তাদেরকে টার্গেট করে, এটা পরের স্ট্যাটাস, এই জন্য আমরা মাঝে মাঝে ট্রাফিক আরটা চালাই, যে প্রথমে আমরা ট্রাফিক যারা আসুক, বেশি যারা শুধু আসে তাদেরকে আমরা নিয়ে নিই, ওখানে আমাদের আলটিমেট গোল কিন্তু সেল না। আচ্ছা, ট্রাফিকে দেখেন, ট্রাফিকে কি কি আছে দেখেন, ট্রাফিকের আমরা ট্রাফিক কয়ভাবে নিতে পারি, ট্রাফিক আমরা যেভাবে নিতে পারি, যেমন লিঙ্ক ক্লিক, যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক তো অবশ্যই ওয়েবসাইট, তাই না? সেজন্য আপনার ওয়েবসাইট লাগবে, এইভাবে ট্রাফিক আমরা নিতে পারি। আচ্ছা, পরবর্তীতে ল্যান্ডিং পেজ ভিউ, এটা হচ্ছে ওয়েবসাইট লাগবে। ল্যান্ডিং পেজ মানে ল্যান্ডিং পেজ আর ওয়েবসাইট এর দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, দুটোই ওয়েবসাইট, ওয়েবসাইটের মধ্যে সব অনেকগুলো পেজ থাকে, মাল্টিপল জিনিস থাকে, মাল্টিপল ফাংশনালিটি থাকে, আর ল্যান্ডিং পেজে জাস্ট একটাই পেজ থাকে। হ্যাঁ, আসতে হ্যাঁ, লিঙ্কের উপর ক্লিক, মানে লিঙ্কের উপর ক্লিক করে নতুন একটা ডিরেকশনে চলে যাবে, নতুন একটা ডেস্টিনেশনে তারা যাবে। তো লিঙ্ক ক্লিকের মাধ্যমে আমরা ক্লিক করাতে পারি, ঠিক আছে? দেন হচ্ছে ল্যান্ডিং পেজও সেম জিনিস, ল্যান্ডিং পেজে একটা লিঙ্ক দিয়ে দিতে হবে, তো ল্যান্ডিং পেজে যাবে, লিঙ্ক ক্লিক। হ্যাঁ হ্যাঁ, ল্যান্ডিং পেজের ক্ষেত্রে ডোমেন হোস্টিং দরকার, ডোমেন হোস্টিং নিয়ে ল্যান্ডিং পেজ করাই ভালো, তবে ল্যান্ডিং পেজ ফ্রিতেও করা যায়, হ্যাঁ, তো ফ্রিতেও ওটা খুব একটা ভালো না, কারণ ডাটা ট্র্যাকিং করতে আপনার ঝামেলা হয়ে যাবে। তো ডোমেন হোস্টিং নিয়ে আপনি যদি ল্যান্ডিং পেজ হচ্ছে একটাই পেজ, এক পেজের মধ্যে প্রোডাক্ট সম্বন্ধে সব কিছুই লেখা থাকবে, অর্ডার করার সিস্টেম সবই থাকবে, হ্যাঁ, আর ওয়েবসাইট হচ্ছে অনেক পেজ, অনেক প্রোডাক্ট থাকবে, অনেক কিছু, বুঝছেন? আর ল্যান্ডিং পেজ মানে একটা প্রোডাক্টের একটাই পেজ, ওই পেজের মধ্যে সব কিছু থাকবে, স্পেসিফিক কোনো কিছু পেজ, স্পেসিফিক একটা পেজ। ওই পেজে অনেক সময় দেখবেন যে অ্যাড চালাতে চালাতে একটা জায়গায় ক্লিক করলে ওই মানে ওই অ্যাড সম্বন্ধে একটা অনেক ডিসক্রিপশন, অনেক প্রোডাক্টের ছবি টবি আসে, নিচে অর্ডার করার অপশন আছে। সিপিএ মার্কেটিং, হ্যাঁ, সিপিএ মার্কেটিং এ ল্যান্ডিং পেজটা লাগে। সিপিএ মার্কেটিং এ কি বলে, যে সিপিএ মার্কেটিং এ ধরেন আপনি যখন যে প্রোডাক্টটা বা যে সার্ভিসটাই সেল করবেন, তার জন্য তো ওয়েবসাইটের দরকার হয় না, একটা পেজেই ধরেন আপনি ল্যান্ডিং পেজ করে সব কিছু দিয়ে দিলেন, ওই ল্যান্ডিং পেজের সাথে সিপিএর যে অ্যাফিলিয়েটেড যে প্রোগ্রামটা আছে ওটা লিঙ্ক করে দিলেন, যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম যেটা আছে যাই হোক ওটা লিঙ্ক করে দিলে অটোমেটিকলি ওইখান থেকে ডাটা ট্র্যাক করতে পারবে, ওটার জন্য আপনার আলাদাভাবে ওয়েবসাইট ম্যানেজ করার কোনো দরকার নেই। তো মোস্ট অফ দ্য কেসে ল্যান্ডিং পেজ সিপিএতে ম্যানেজ করা, তবে রিসেন্টলি ফেসবুকে এটা ইউজ করতেছে, অনেকে ইউজ করতেছে, কারণ ল্যান্ডিং পেজের মাধ্যমে কি হয়, অডিয়েন্সটা কনভার্ট ভালো হয়, ঠিক আছে? কারণ একটা পেজে একটা প্রোডাক্ট সম্বন্ধে অনেক সুন্দর সুন্দর ডিসক্রিপশন, সুন্দর সুন্দর ফটো টটো দেওয়া থাকতেছে, নিচে আবার অর্ডারের অপশন থাকতেছে, তাকে মানে ইজি টু ইউজ হচ্ছে, মানে অর্ডার করার জন্য অন্য পেজে যাওয়া লাগতেছে না, লগ ইন করা লাগতেছে না, সাইন আপ করা লাগতেছে না, কোনো কিছু করা লাগতেছে না, ওই পেজের মধ্যে সব কিছু হয়ে যাচ্ছে, জাস্ট খালি ডাটা দিয়ে অর্ডার করে ফেলতে পারতেছে। তার মানে অ্যাকশনটা কুইক হচ্ছে। তো ট্রাফিকের মোটিভ তো ক্লিয়ার। ট্রাফিকটা কি, ট্রাফিক কিন্তু আলটিমেটলি ট্রাফিকও কিন্তু সেলস না, ট্রাফিকও কিন্তু সেলস না, ট্রাফিক হচ্ছে ওই টাইপের পিপল বা ওই টাইপের অডিয়েন্স
যারা শুধু ভিজিট করে, যারা শুধু মেসেজ করে কিন্তু কেনে না, বুঝছেন? এই যে এখানে কয়েকটা অপশন আছে, যারা শুধু অ্যাকাউন্টে ভিজিট করে কিন্তু কেনে না, যারা কেনে তারা কিন্তু আবার আলাদা। হ্যাঁ, তো এইটা প্রতিটা আলাদা আলাদা সেগমেন্টেশন আছে, মানে আপনাদের বিহেভিয়ারের উপর আলাদা আলাদা সেগমেন্টেশন। তো যখন আপনারা শুধু চাচ্ছেন যারা শুধু মেসেজ করে তাদেরকে যাচ্ছেন, এরা কিন্তু আবার ইয়ের থেকে ভালো, এরা কিন্তু একটু অডিয়েন্সের থেকে মানে অ্যাওয়ারনেসের থেকে একটু ভালো, রিচের থেকে ভালো, বলো না? রিচের ওরা কোনো দেখে, ওরা কোনো এঙ্গেজমেন্টই যায়। দ্বিতীয়ত ট্রাফিক, ট্রাফিক মানে ওরা একটু এঙ্গেজমেন্টে যায়, ওরা মেসেজ করে বা যাই করে করুক, চেষ্টা করে, কিন্তু কেনে না, আলটিমেটলি ওরা কখনো কেনে না। তো এই টাইপের বিভিন্ন হচ্ছে ট্রাফিক স্টেজে থাকে। হ্যাঁ, দ্বিতীয় স্টেজটা হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট আর ট্রাফিক একই রকম। এঙ্গেজমেন্ট বলতে আমরা বুঝি হচ্ছে কি লাইক কমেন্ট করা, ভিডিও বানানো, কল করা, এই টাইপের মানে এঙ্গেজমেন্টে জড়ানো। হ্যাঁ, এঙ্গেজমেন্ট মানে আমরা বুঝি। হ্যাঁ, এখানে মেসেঞ্জার, ইনস্টাগ্রামে মেসেজ করা, ভিডিও ভিউ বাড়ানো, তারপর হচ্ছে তারপর কি পোস্ট এঙ্গেজমেন্ট, মানে পোস্ট এঙ্গেজমেন্টের মধ্যে লাইক কমেন্ট শেয়ার এই জিনিসগুলো যারা করে। তারপর হচ্ছে কনভার্সন, কনভার্সন মানে হচ্ছে বলেন এই যে কনভারসেশন আর কি, কনভারসেশন। তারপর কলস, মানে কল, ফোন কল, এই জিনিসগুলো আমরা এই এঙ্গেজমেন্টের ভিতরে যে আমরা এই টার্গেটগুলো চুজ করতে পারবো। ঠিক আছে, ওকে। পরবর্তী আছে লিড। লিড কি জিনিস বলেন? এমন কোনো তথ্য যেটার মাধ্যমে স্যার ক্লায়েন্টকে মানে ই করা যাবে স্যার, মানে রিচ করা যাবে। ক্লায়েন্টের তথ্য, লিড মানে হচ্ছে কাস্টমারের তথ্য, মানে সহজ বিষয় হচ্ছে ক্লায়েন্ট তথ্য বা কাস্টমারের তথ্য। ঠিক আছে, আমাদের এখানে কাস্টমারের তথ্য। তো কাস্টমারের তথ্য আমরা কালেক্ট করার একটা অপশন আছে বা একটা অবজেক্ট আছে, সেটা লিড। মাঝে মাঝে কিছু অ্যাপ দেখবেন যে ক্লিক করার পর একটা ফর্ম আসে, একটা ফর্ম আসে না, ওখানে ফর্মের নাম চাই, নাম দিতে হয়, ফোন নাম্বার দিতে হয়, আপনি দিলে হয়ে যায়। ঠিক আছে, কাস্টমার ডিটেলসের একটা ফর্ম আছে, মানে আপনার কাস্টমার ডিটেলস নেওয়ার জন্য। তো অনেকে লিড আমরা জেনারেট করে থাকি, কারণ অনেক প্রোডাক্ট থাকে যেগুলো প্রোডাক্ট মনে করেন সরাসরি ওয়েবসাইটে সেল করা যায় না, অনেক মানে যেগুলো প্রাইস ফিক্স না। সব বিজনেসের জন্য লিড ইম্পর্টেন্ট না। আপনার ধরেন বড় বড় সার্ভিসের ক্ষেত্রে লিড ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেগুলো আসলে সার্ভিসের প্রোডাক্টটা মানে না, বই পিওর না, যেমন আমরা যে সার্ভিস দিতেছি এটার জন্য লিড ইম্পর্টেন্ট। লিড ইম্পর্টেন্ট কারণ কি এই সার্ভিসের কোনো প্রাইস ফিক্স নাই। আপনি একটা প্রোডাক্ট যখন বিক্রি করবেন, প্রোডাক্টের প্রাইস যখন ফিক্স করবেন, তখন আপনার ওয়েবসাইটে তাকে লিস্ট করে সেল, সরাসরি সেল ক্যাম্পেইন চালাতে পারবেন না। তো যে সার্ভিসের কোনো প্রাইস ফিক্স না, একটা কনসালটেন্সি সার্ভিস, হ্যাঁ, যেটা আপনার চাহিদার উপর ডিপেন্ড করে আপনার প্রাইসটা ভ্যারি করে। তো তার সাথে কি কাস্টমারের সাথে কথা বলা জরুরি না? কাস্টমারের সাথে কথা বলতে হবে, তার কি চাহিদা এগুলো আমাকে বুঝতে হবে, তারপর তাকে আমরা একটা কোটেশন পাঠাতে হবে, বা তারপর একটা আমরা পাঠাবো, কি বলে ইনভয়েস পাঠাবো, দেন ওই অনুযায়ী আমাদেরকে ডিলটা হবে। তো যেটাতে আমাদের লিড প্রয়োজন, সেই ধরনের ক্যাম্পেইন ম্যানেজ করার জন্য আমরা লিড জেনারেশনের এই জিনিসটা আমরা ইউজ করবো। হ্যাঁ, এখানে আমরা ইনস্ট্যান্ট ফর্ম, যেটা ফেসবুকই প্রোভাইড করে থাকে, হ্যাঁ, ফেসবুকের মধ্যে ইনস্ট্যান্ট একটা ফর্ম বানানোর একটা সিস্টেম আছে। এই ফর্ম বানায় দিলে ফেসবুক ওই ফর্মটা যদি আমরা এই লিডের সাথে কানেক্ট করাই দেই, তাহলে অটোমেটিকলি কাস্টমারের ডাটা কালেক্ট করে আমাদেরকে ফেসবুক দিবে। হ্যাঁ, একটা এক্সেল শিটের মাধ্যমে বা যেগুলো কাস্টমারই দিবে। কিন্তু কাস্টমারের ধরেন আপনার কি কি ফর্মটা আপনার বানাইতে হবে, ফর্মটা আপনার বানাইতে হবে, কি কি ডাটা আপনি চান, কাস্টমার নাম চান না, ফোন নাম্বার চান না, ইমেল চান। এভাবে একটা মানুষ একদম দেখা থেকে শুরু করে একদম সেলসে কনভার্ট হবে। এগুলো বলে মার্কেটিং ফানেল। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, আমরা স্ট্র্যাটেজি ডেভেলপ করে আগে যে আমরা কী কী ক্যাম্পেইন চালাবো, কোন ক্যাম্পেইনে কে এন্ট্রি করবে, একটা এন্ট্রি পয়েন্ট থাকবে, টপ অফ দ্য ফানেল। হ্যাঁ, টোফু বলে টপ অফ দ্য মার্কেটিং ফানেল, মোফু একটা জিনিস আছে, হ্যাঁ, মিডিয়াম অফ দ্য মার্কেটিং ফানেল, আর হচ্ছে বিওএফু নাকি বোফু নাকি যেন একটা আছে, এরকম কিছু একটা টপ অফ মার্কেটিং ফানেল। এই দেখেন, এই যে যেটা, এইগুলো ফানেল আপনাদের এগুলো বুঝতে হবে। হ্যাঁ, ওপেন করি, দেখেন, দেখছেন টোফু, মফু, বফু, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মার্কেটিং ফানেল। যে আমাদের ধরেন টপে কি কি থাকবে, টপে আমরা কি কি ধরনের মার্কেটিং ফানেলে কি কি ইউজ করি। হ্যাঁ, একদম টপে থাকবে, মানে আমরা একদম শুরু করবো, যে কিছুই জানেন আমাদের বিজনেস সম্বন্ধে, আমরা সেখানে কি কি ইউজ করতে পারি। যেমন এখানে বলতেছে অ্যাওয়ার, আমরা অ্যাওয়ার করতে পারি। At the top of funnel, generate informative content and make a new prospect aware of product and service. মানে জেনারেল একটা কন্টেন্ট করে আমরা প্রোডাক্ট এন্ড সার্ভিস সম্বন্ধে তাকে শুধু জানাবো। টপ অফ দ্য ফানেলে আমরা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো। এর জন্য আমরা কি কি ইউজ করতে পারি দেখেন, ব্লগ পোস্ট, ওয়েবিনার, সোশ্যাল মিডিয়া, ইনফোগ্রাফিক, সার্চ ইঞ্জিন, এগুলো তো টপে, মানে জাস্ট আমাদের ইনফরমেশনগুলো তাদেরকে জানাবো, মানে মানুষ আমাকে চিনবে, জাস্ট চিনবে। এই জন্য কিন্তু আমরা যে ফেসবুকে যেটা পাইলাম, হ্যাঁ, ফেসবুকে যেটা পাইলাম কি আমরা অ্যাওয়ারনেস চালাতে পারবো, রিচ করাতে পারবো। এই জন্য আমরা টোফুতে আমরা কি এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা টোফুতে রাখবো। তারপর সে অ্যাওয়ার হইলো, ঠিক আছে, আমার সম্বন্ধে জানলো। তারপর হচ্ছে মফু, মফুতে কি আছে, ইন দ্য মিডল অফ ফানেল, ঠিক আছে, ইন দ্য মিডল অফ ফানেল ক্রিয়েট অ্যান্ড শেয়ার কন্টেন্ট অ্যান্ড গিভস ওয়ার্ম প্রসপেক্ট অফ দ্য এলিভেট প্রোডাক্টস অ্যান্ড, মানে এটা ওয়ার্ম করা, আমাদের কি বলা, কন্টেন্ট চলতে ইউজ টু, এটা আমাদের এখানে আমরা কি কি ইউজ করি, পেইড অ্যাডভার্টাইজিং ইউজ করতে পারি। টোফুতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অর্গানিক জিনিসপাতি ইউজ করি। হ্যাঁ,
আমরা যে রেগুলার পোস্ট করা এই সেই মফুতে যে আমরা পেইড অ্যাডভার্টাইজিং কেস স্টাডিজ এই সেই আমাদের যে সোশ্যাল রিভিউ যা যা আছে আমরা এগুলো এখানে দিতে পারি, হ্যাঁ, দিয়ে আমরা একটা কন্টেন্ট বানায় একে এনগেজমেন্টে নিয়ে এলাম। আমি যেটা ডিজাইন করবো একটা স্ট্র্যাটেজি ডিজাইনের কথা বলতেছি, যে প্রথমে আমি কি করবো অ্যাওয়ারনেস একটা ক্যাম্পেইন চালাবো যে রিস্ক করতেছে শুধু শুধু দেখতেছে, হ্যাঁ। দ্বিতীয়ত আমরা কি করবো একটা মফুতে আসবো, মফুতে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালালাম, একটা এনগেজমেন্ট চালালাম যেটা আমরা অ্যাওয়ারনেস ইয়ে ভিতরে দেবো, আমরা টফুতে আসবো। এনগেজমেন্ট কি, যে আমাদের লাইভ কমেন্ট করতেছে, ঠিক আছে, লাইভ কমেন্ট করতেছে এরকম একটা দিলাম, মফুতে নিয়ে আসলাম। প্রথমে অ্যাওয়ারনেস দিলাম, দ্বিতীয়ত মফুতে নিয়ে আসলাম। তৃতীয়ত যে আমার সেলসে একদম টপ অফ দ্য বানে যারা অ্যাওয়ারনেস করে অলরেডি আমার পেজে ভিজিট করছে, যারা অলরেডি আমাকে এনগেজ করছে, লাইভ কমেন্ট করছে, আমার ওয়েবসাইটে আসছে, তাদেরকে টার্গেট করে আমি লাস্টে এসে আমি কি করলাম একটা সেলস ক্যাম্পেইন চালালাম শুধু তাদেরকে টার্গেট করে, তার মানে এটা বফুতে চলে গেল। এই তিনটা জিনিস আমি চাইলে একসাথে চালাতে পারবো। এর জন্য কিন্তু দরকার নাই যে তিনটা আলাদা আলাদাভাবে চালাবো, আলাদা আলাদাভাবে কীভাবে মানে একই সাথে একই টাইমে চালানো সম্ভব না, অবশ্যই সম্ভব, ঠিক আছে। একসাথে চালায় যে রিস্ক করতেছে তাকে পরের অ্যাড দেখাচ্ছে, মাঝখানের অ্যাড দেখাচ্ছে, মাঝখানের অ্যাড যে এটা কোয়ালিফাই করতেছে তাকে লাস্টের একটা অ্যাড দেখা, মানে একই পার্সনকে একই কোম্পানির তিনটা স্টেজে দেখাচ্ছে, জাস্ট খালি আমাদের ফানেলের মধ্যে ঢোকার কারণে, হ্যাঁ, ফানেলের মধ্যে ঢোকার কারণে। তো এই জিনিসগুলো এইভাবে ডিজাইন করতে হবে আপনাদের, এগুলো একটু আরও মানে অনেক কঠিন কথাবার্তা, এগুলো একটু বুঝতে আপনাদের একটু টাইম লাগবে, হ্যাঁ, কারণ এগুলো আপনাদের মনে করেন আলাদা আলাদাভাবে কি অ্যাড চালানো হয়? আলাদা আলাদাভাবে ফানেল আলাদাভাবে করতে হবে, কিন্তু একই টাইমে করতে হবে, আলাদা অবজেক্টিভ। কারণ তিনটার জন্য তিনটা ফানেল যদি হয়, হ্যাঁ, তিনটা অবজেক্টিভে তিনটা অ্যাড চালাতে হবে। তিনটা অবজেক্টিভ মানে তিনটা অ্যাড না, এর মধ্যে এক অবজেক্টিভ আলাদা দিন, একটা অবজেক্টিভে আমরা 10টা 15টা 20টা 100টা অডিয়েন্সও আলাদা আলাদা হতে পারে। সিলেক্ট করে নিব আলাদা হতে পারে না, অডিয়েন্স আলাদা কি হবে বলেন। সাপোজ ধরেন প্রথমটাতে আমি অডিয়েন্স দিলাম রিচ করবো, হ্যাঁ, একটা অডিয়েন্স সেট করলাম, লোকেশনটা সেট করলাম, অ্যাওয়ারনেস করবে, হ্যাঁ, অডিয়েন্স দিলাম, ও এঙ্গেজ হলো। দ্বিতীয়তে আমি কি দিলাম, দ্বিতীয়ত আমি সেম অডিয়েন্সও দিতে পারি, অন্য কিছু দিতে পারি, দ্বিতীয়ত দিয়া এঙ্গেজ হলো। তৃতীয়তে আমি কি করলাম, যারা অলরেডি আগে ভিডিও দেখছে, তৃতীয়তে তাদেরকে শুধু দিলাম, তাদের ওইখান থেকে ডাটা ট্র্যাক করে অলরেডি ট্র্যাকিংয়ের একটা ফাংশন বানাইলাম, অটোমেটিক ট্র্যাক করবে 28 দিনে যারা ঢুকবে, ট্র্যাকিংয়ের ফাংশন বানায়, ওই ফাংশনটাকে আমি লাস্টেটাতে দিয়ে দিলাম। তার মানে কি এগুলো দেখলে ওই ফাংশনের মধ্যে তারা অ্যাড হয়ে যাবে, ওই ফাংশন থেকে তারা আমার এখানে অ্যাড হয়ে যাবে, তারা কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে চলে আসবে। প্রথমটা আগের গুলো টার্গেট মানে ওখানে হচ্ছে ব্রড টার্গেটিং, ব্রডকে আবার ছোট করবে, ছোট করে আরো ছোট করবে, ছোট করে লাস্টে এসে লিস্ট টার্গেটিং, খুবই পটেনশিয়াল টার্গেট। আপনি যে প্রথমে বলছিলেন যে কাস্টমার আমার ভিডিও একবার দেখছে সে আমার পটেনশিয়াল কাস্টমার, হ্যাঁ হ্যাঁ, তো ওকে আমি মিডিয়ামে অ্যাড করবো, ওরে এনগেজ করানোর চেষ্টা করবো, কারণ ওকে লাইক করানোর চেষ্টা করবো। যখন সে এনগেজে ঢুকে গেল, সে আমার এনগেজমেন্ট অডিয়েন্সের মধ্যে ঢুকে গেল, হ্যাঁ, ওই এনগেজমেন্ট অডিয়েন্সকে আমি আবার আরো পটেনশিয়াল হয়ে গেল, তাকে আমরা বহুতে অ্যাড করবো, মানে এটা আগে থেকে ফাংশনালিটি আমরা ক্রিয়েট করে রাখবো, যাতে একবার ফানেলে ঢুকলেই সে প্রথমটাও দেখে, দ্বিতীয় ফানেলে চলে আসে, আমাদের গোলক ধাঁধার মধ্যে যেন পড়ে যায়, হ্যাঁ, এরকম একটা আমরা ফানেল দিতে পারবো, একটা গোলক ধাঁধা আমাদের তৈরি করতে হবে, হ্যাঁ, এই গোলক ধাঁধা আমরা যত ভালোভাবে তৈরি করতে পারবো তত সে আমাদের ফানেলে ঢুকে যাবে, আর একবার ঢুকলেই তার সামনে আবার নেক্সট অ্যাড আসবে, তার সঙ্গে আরেকটা অ্যাড আসবে, ওটা যদি সে এনগেজ হয় তো পরবর্তী স্টেজে চলে যাবে, ডাইরেক্ট অফার আসবে, তখন মানে বিভিন্ন কিছু হবে, মানে এরকমই হয় যে আপনি একটা কোম্পানি বড় কোম্পানি একসাথে অনেকগুলো অ্যাড রান করেন, কিন্তু একসাথে সবগুলো আপনারা দেখাবেন, প্রথমে একটা দেখায় দেখে তারপরে দেখবেন একটা সেই লেভেলের অফার আসছে, ওটা তো যদি আপনার কনভার্ট না হয় তারপর আরেকটা অফার আসছে, কিন্তু কিভাবে বুঝবো যে আপনি শুধু ইন্টারেস্টেড, এরকম ফানেল ডিজাইন করা থাকে, ম্যানিপুলেট করে, টোটালি ম্যানিপুলেট করে। তো ম্যানিপুলেটটা আপনাদের যত ভালোভাবে ম্যানিপুলেট করতে পারবেন তত আপনারা একটা এক্সপার্ট হবেন, জোর করে ম্যানিপুলেট করা, মানে এই ক্ষেত্রে আমার একটা মানে আমার কি বুঝতেছেন কি সবাই, মজা লাগতেছে না? হ্যাঁ, এগুলো করতে গেলে আরো মজা লাগবে, যখন দেখবেন লাইভ রেজাল্ট পাচ্ছে না, আপনি যেভাবে চিন্তা করতেছেন, অডিয়েন্স গুলো এভাবে কিনতেছে, একটা বিজনেসে ভালো হচ্ছে, তখন অনেক মজা লাগবে, হ্যাঁ, অনেক ভালো লাগবে যে আমার দ্বারা অনেক কিছু হচ্ছে, আমি চাইলেই মানুষকে এইভাবে ম্যানিপুলেট করতে পারছি। ফানেল ডিজাইন আমরা আরো শিখবো, ফানেল ডিজাইনে কিভাবে যে ফাংশনালিটি গুলো ক্রিয়েট করতে হয়, মানে অডিয়েন্স ফাংশনালিটি ক্রিয়েট করতে হয়, সেগুলো আমরা দেখবো, কারণ অডিয়েন্সের উপরে আপনার সিলেবাসে দেখবেন, সিলেবাস যদি দেখে থাকেন কেউ, কাস্টম অডিয়েন্স আছে, লুক লাইক অডিয়েন্স আছে, বিভিন্ন ধরনের অডিয়েন্স ক্রিয়েটের বিষয় আছে, হ্যাঁ, তো লিডের বিষয়টা আমরা বুঝছি নাকি? আচ্ছা, পরবর্তী অপশন আছে হচ্ছে অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন কি জিনিস? অ্যাপ ইনস্টল করা, অ্যাপে ইভেন্ট করা, হ্যাঁ, যে বিভিন্ন যারা সফটওয়্যার কোম্পানি যারা অ্যাপ বানায় তারা এই ক্যাম্পেইনটা ইউজ করে, মানে অ্যাপটা ইনস্টল করানোর জন্য এই ক্যাম্পেইনটা ইউজ করে, বুঝতে পারছেন? বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টলের যে অ্যাপগুলো আসে, তো আমরা তখন এটা ইউজ করব, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে সেলস, যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি।